আমি যদি ধর এখন তোদেরকে বলি ধর 1, তারপরে বলছি 5, তারপরে বলছি 9, তারপরে বলছি 13, ঠিক আছে? এরপরে আমি ড্যাশ দিয়ে দিয়েছি। এই ড্যাশটাই কত হবে কেউ বলতে পারবি? 17 হবে। 17, তারপরেরটা 21, তারপরে 21, 21, তারপরে 23, না 23 নয় 25। 25। ওকে, তাহলে এইটা কিভাবে বললি? মানে কিভাবে বলা গেল যে এটা 17 হবে, এটা 21 হবে, এটা 25 হবে? এগুলো বিজোড় সংখ্যাগুলো তো মাঝে একটা করে বাদ দিয়ে দিয়ে। মাঝে একটা করে বাদ দিয়ে দিয়ে? সেটা কেমন? মাঝে তো আমি এই একের পরে 2 নেই, 3 নেই, 4 নেই, প্রত্যেকের মধ্যে 4 করে যোগ দিয়ে হয়েছে। হ্যাঁ 4 যোগ হয়ে গেছে, এখানে +4 হয়ে গেছে, তারপরের টার্মটার সাথে আবার 4 যোগ হয়েছে, এখানে আবার 4 যোগ হয়েছে, ঠিক আছে? এইভাবে যোগ করেছি আমরা, অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে এটা। তাহলে দেখ, এই যে পদগুলো আমি লিখেছি এইগুলো এক একটাকে পদ বলবো, ওকে, বা টার্ম বা পদ বলবো। এই পদগুলো কিভাবে তৈরি হচ্ছে? একটা নিয়ম মেনে, নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি হচ্ছে। আমি কিন্তু ওইগুলো বলে দিইনি, কিন্তু তোরা অটোমেটিক তোরা বলে দিতে পারলি। তার কারণ হচ্ছে এইখানে একটা তোরা নিয়ম খুঁজে পেয়েছিস, ঠিক আছে? এই যে এই নিয়ম মেনে আমরা যদি কিছু সংখ্যক পদকে লিখি, ঠিক আছে, কিছু সংখ্যক পদকে লিখি, ধর এইগুলোকে আমরা যদি লিখতাম, ধর 1, 5, ধর 9, 13, 17, 21, 25, এটসেট্রা, ডট ডট ডট, বা 25 এখানেই শেষ, এখানে শেষও করতে পারি, কিংবা ডট ডট ডট, অসংখ্য এরকম হতে পারে পদের সংখ্যা, এর তো কোনো শেষ হবে না, এইভাবে চলতেও পারে। কিংবা কেউ এইখানে 25 এটা লিখে দিতে পারে। এইভাবে যদি আমরা কমা দিয়ে লিখি, তখন আমরা এইটাকে বলবো, বাংলাতে বলবো অনুক্রম, অথবা বলবো সিকোয়েন্সে আছে, ঠিক আছে? এই পদগুলো তখন আমরা এটাকে একটা অনুক্রম বলবো বা সিকোয়েন্স বলবো ইংরেজিতে বললে। আর যদি ধর এই পদগুলোকে আমরা যোগ আকারে লিখি, মানে 1 + 5 + 9 + 13 + 17 + 21 + 25, তখন বলবো এটা একটা সিরিজে আছে। এটা তখন আমরা বলবো একটা সিরিজে আছে বা শ্রেণীতে আছে, বাংলায় বললে শ্রেণী অথবা সিরিজে আছে, ওকে। এই হচ্ছে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এরকম। তাহলে পদগুলো কি থাকবে? একটা নিয়মে থাকবে, একটা নিয়ম মেনে পদগুলো তৈরি হবে। যে পদগুলো যে তৈরি হচ্ছে নির্দিষ্ট একটা অর্ডার, মানে আমি হ্যাপা জ্বালিয়ে নিতে পারবো না, একবার নিলাম 11, তারপরে 13, তারপরে 25, তারপরে হয়তো 29, এইভাবে নয়। যে হ্যাপা জ্বালিয়ে আমরা সিলেক্ট করে নিলাম কিছু পদ, এইভাবে নয়, কিন্তু কোন একটা নির্দিষ্ট তার মধ্যে একটা লজিক বা একটা রুলস থাকবে, একটা সেই রুলস মেনে কিন্তু প্রত্যেকটা পদ আমরা তৈরি করতে পারবো, ওকে। আর কি, পদগুলোকে যদি আমরা এইভাবে আলাদা করে লিখি, কমা দিয়েছি মানে কি, দুটো জিনিসকে আলাদা করে লেখার জন্য আমরা কমা দিই, তো আলাদা করে একসাথে যদি লিখে নিই তাহলে সেটাকে আমরা বলবো অনুক্রম। আর যদি সেগুলো যোগ আকারে থাকে তখন বলবো শ্রেণী, মানে হচ্ছে সিকোয়েন্স এন্ড সিরিজ। এই হচ্ছে এই জায়গাটার মানে বলতে পারিস আর কি গুরুত্ব, আর কিছুই নেই। তো এখন আমি চলে আসছি এবার এপিতে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনেরও পদগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনেই হবে, ঠিক আছে? তো সেই জন্য এইটা ওই অনুক্রম আর শ্রেণীর অন্তর্গত চ্যাপ্টার। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সমান্তর শ্রেণীর পদগুলো কিভাবে তৈরি হবে, ওকে। যদি একটা শ্রেণীর যে পরপর দুটো পদ, ঠিক আছে, পদগুলো পরপর লিখেছিস, পরপর দুটো পদের যে বিয়োগফল, ঠিক আছে, এই বিয়োগফলটা বা বিয়োগফলের আরেকটা নাম হচ্ছে অন্তর। বিয়োগফলের অন্তর নয়, অন্তর আর বিয়োগফলের মধ্যে সামান্য ডিফারেন্স আছে, ঠিক আছে? অন্তর মানে বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করাই বুঝি, অন্তর সেটাই হয় অন্তর, ঠিক আছে? তো অন্তরটা যদি ফিক্সড হয়, তো যদি ফিক্সড হয় অন্তরটা, তখন সেটাকে বলবো, বা ফিক্সড বা কনস্ট্যান্ট হয়, তখন সেটাকে বলবো সেই পদগুলো সমান্তর শ্রেণীতে আছে বা সমান্তর প্রগতিতে আছে, ঠিক আছে? যেমন ধর এটা আমি একটা সমান্তর প্রগতির কথাই বলেছি, এই যে এই পদগুলো,
তো আমরা সব থেকে ছোটবেলায় সমান্তর প্রগতিটাই শিখি। কেন না, সবার প্রথমে আমরা যখন অঙ্ক শিখি কি শিখি, 1 2 3 4, তাই তো, এইটাই শিখি আমরা, 4 5 6 7। তাহলে দেখ, একের সাথে এই 2টা পেয়েছি কি 1 যোগ করে, বা 2 এর সাথে 3টা পেয়েছি আরো 1 যোগ করে। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট সংখ্যা দেখ যদি যোগ করা থাকে পূর্ব পদের সাথে যোগ করে করে পরের পদটা যদি পাই, এটাকেও সমান্তর শ্রেণীর ডেফিনেশন বলতে পারি। অথবা কি, কেউ বলতে পারে যে 2 থেকে 1 বিয়োগ করো, 2 বিয়োগ 1 সমানও 1, আবার 3 বিয়োগ 2 সমানও 1, 3 বিয়োগ 2 সমানও দেখ 1। এই দুটো পদের যে ডিফারেন্স বা অন্তর, সেটা দেখ সব সময় কিন্তু সেম থেকে যাচ্ছে, ধ্রুবক থেকে যাচ্ছে, একই থেকে যাচ্ছে। 4 - 3 মানেও 1। আবার এখানেও তাই বলতে পারিস যে 5-এর থেকে 1 বিয়োগ কর 4 পাবি, 9-এর থেকে 5 বিয়োগ কর 4 পাবি, 13 থেকে 9 বিয়োগ কর 4 পাবি। তাহলে এই জন্য এই প্রপার্টিটা যদি থাকে বা এই ধর্মটা মেনে যদি কোনো প্রগতি তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর প্রগতি। ঠিক আছে, বেসিক ব্যাপারটা হচ্ছে এইটা। নেক্সট, এগুলো মুছে নিচ্ছি। তাহলে এইবার জেনারেল ভাবে আমরা এই প্রগতির পদগুলোকে কিভাবে লিখবো বা কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা আমরা জেনে নিচ্ছি। ঠিক আছে, এর অঙ্ক যখন আমরা করব তাহলে কয়েকটা আমাদেরকে টার্ম ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে প্রথম পদ, একটা প্রগতি যখন শুরু হচ্ছে তার প্রথম পদ। ঠিক আছে, প্রথম পদ, প্রথম পদ বা ওইটাকে আমরা বলবো টার্ম 1 বা T1। ঠিক আছে, লেখার নিয়ম হচ্ছে এইরকম। সেটাকে আমরা ধর সাপোজ এ বললাম, এ। আচ্ছা, এই যে বললাম যে দুটো পদের মধ্যে বিয়োগফলটা সবসময় ধ্রুবক, এটাকে বলবো, এর নাম হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা যদি ডি হয়, ওকে, সাধারণ অন্তর কমন ডিফারেন্স আমরা বলি, কমন ডিফারেন্স। ওকে, এটাকে যদি আমরা ডি বলি, ঠিক আছে, তাহলে দেখ প্রগতিটা কিরকম হবে। প্রথমে প্রথম পদটা পাবি এ, তারপরের পদটা কি পাবি, এ প্লাস ডি পাবো আমরা, আরো ডি যোগ হয়ে যাবে। তারপরের পদটা পাবো এ প্লাস 2d। ওকে, তারপরের পদটা আরো ডি বেড়ে যাবে, তার মানে এ প্লাস 3d, এরকম করে চলতেই থাকবে। আচ্ছা, এখন একটু যদি ভালো করে দেখিস তাহলে দেখ, প্রথম পদ মানে T1, T1 সমান এ, এ প্লাস আমি এটাকে 0d বলতে পারি। ওকে, 0 ইন্টু ডি বলতে পারি। আচ্ছা, T2, T2 সমান বলছি এ প্লাস 1 ইন্টু ডি, শুধু ডি আছে মানে 1 ইন্টু ডি বলতেই পারি, একই কথা। এ প্লাস ডি মানে কি 1 ইন্টু ডি। এবার ধর T3, T3 মানে কত, এ প্লাস 2 ইন্টু ডি। তাহলে T4, T4 মানে এ প্লাস 3 ইন্টু ডি। এইভাবে চলছে, এইভাবে চলছে। তাহলে এটাকে আর একটু আমরা যদি ভেঙে লিখি, এইভাবে লিখতে পারি, এ প্লাস 1 মাইনাস 1, জিরো কি করে তৈরি করছি, 1 মাইনাস 1 ইন্টু ডি। এইটাকে লিখছি দেখ, এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। এই পদটাকে দেখ লিখছি এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। এই পদটাকে লিখছি এ প্লাস 4 মাইনাস 1, 4 মাইনাস 1 করলে এই 3 তৈরি হয়ে যাবে, ইন্টু ডি। ঠিক আছে, অর্থাৎ কি, একটা পদ কি করে তৈরি হচ্ছে, একটা যে কোনো যদি পদের দিকে তাকাস, ধর এই এই পদটার দিকে তাকাচ্ছিস, T3, 3 নম্বর পদটা, তাহলে প্রথম পদ যুক্ত জ নাম্বার পদ, 3 নম্বর পদ মানে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে nth টার্ম বা Tn, n তম পদ কি হবে, এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এই ফর্মুলাটি হয়ে গেল আমাদের সাধারণ বা যে কোনো পদের n তম পদের ফর্মুলা। n তম পদ Tn is equal to a plus n minus 1 into d। ঠিক আছে, এইটি আমাদের মাথায় রাখতে হবে। ধর তোকে এইটি যদি মাথায় রাখি তাহলেই সব হয়ে যাবে। আমাদেরকে যদি 10 নম্বর পদ বার করতে বলে, তাহলে T10, T10 সমান কি হবে, a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে a প্লাস কি হবে 9 ইন্টু ডি। এইটি হচ্ছে T10 দাঁড়াবে। যদি কাউকে T17 বার করতে বলে, আমি কি এইভাবে একটা একটা করে ডি যোগ করে করে করবো না,
ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এ প্লাস কি হবে 17 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এই হচ্ছে ব্যাপার। দেখ সকলে একবার দেখে নে, কারো বুঝতে অসুবিধা থাকলে বলতে পারিস। একটু আমি কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, একটু দেখে নে। স্যার এখানে এনটা তো ন্যাচারাল নাম্বারকে সূচিত করছে। হ্যাঁ, এর ন্যাচারাল নাম্বার হবে। দেখ পদের সংখ্যা মানে তুই কি বুঝিস? ধর গণনা প্রথম পদ দ্বিতীয় পদ, কখনো কি বলবি যে 4.5 নম্বর পদ, তুই বলতে পারিস 4তম পদ কিংবা 4.5তম পদ, আমরা এরকম কখনো বলবো? কি রে, হ্যালো? না স্যার। হ্যাঁ, কিংবা আমরা কখনো এরকম তো বলবো না যে -2তম পদ, সেটাও আমরা কখনো বলবো না, তাই তো? এটি হচ্ছে ব্যাপার। তো সেই জন্য বলছি যে এন মানে অবশ্যই ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এন অবশ্যই ন্যাচারাল নাম্বার। কিংবা কখনো আমরা 0তম পদ সেটাও বলতে পারবো না, তাহলে এনটা অবশ্যই হতে হবে ন্যাচারাল নাম্বার। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা সমান্তর শ্রেণীর যদি প্রথম পদ আর তার সাধারণ অন্তর জানা থাকে, তাহলে এই দুটো হচ্ছে কি পয়েন্ট। এই দুটো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহজেই ওই সমান্তর শ্রেণীটার যে কোনো পদকে বের করে ফেলতে পারবো। য নাম্বার বলবে ত নাম্বার পদকে আমরা বের করতে পারবো। ওকে, এই হচ্ছে ব্যাপার। এইটি আমাদের প্রথম আমাদের শেখা হলো। নেক্সট, এইবার ধর একটা সমান্তর শ্রেণীতে, আচ্ছা এই জায়গাটা একটু মুছতে হবে। আচ্ছা, কালিটা চেঞ্জ করে নি, বেটার হবে। আচ্ছা, ধর একটা আমার সমান্তর শ্রেণী আছে এইরকম, এই শ্রেণীটাই আছে, ঠিক আছে? এতে এনটা পদ আছে। তার মানে কি, আমি প্রথম পদটাকে আমি এ না বলে A1 বলছি, এই পদটাকে, এইটাকে বলছি A2, এইটাকে A3, এটসেট্রা ডট 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 এনটা পদ আছে। তাহলে সেই পদটার ওই এনটা পদের যোগফলকে আমি যদি SN বলি, সাম থেকে এস কথাটা নিয়েছি আর কি, বা নেওয়া হয়েছে, তাহলে এইটা কি A1 প্লাস A2, ঠিক আছে? বা A1 A2 না লিখে আমি ওই রকমই লিখছি, দরকার নেই আমার A1 A2 লেখার দরকার নেই, ঠিক আছে? A1 A2 লেখারই দরকার নেই, আমি লিখছি এ, সেটাই ভালো। এ প্লাস পরের পদটা কত, এ প্লাস ডি, তারপরের পদটা কত, এ প্লাস 2D, ডট 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 হতেই থাকবে এরকম যোগ করতে করতে। এন এর পদটা কত, এনতম পদ, আমি ধরে নিচ্ছি এখানে এনটা পদ আছে। ওকে, তাহলে লাস্টের পদটা কত হবে, এইটা টিএন, মানে হচ্ছে আমার এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, লাস্টের পদটা হবে এইটা। এই যোগফলটা ধর আমাকে বের করতে হবে, এই যোগফলটা আমি বের করব বা নির্ণয় করব। কিভাবে করব? দেখ, তার ট্রিক্সটা হচ্ছে, আমি এই এসএনটাকে এখানে আমি আর একটা গল্প বলবো ছোট। ওকে, ছোট গল্পটা হচ্ছে কি, একবার মানে ক্লাস 3-তে পড়ে একটি ছেলে, তার নাম হচ্ছে গাউস। তখন পরে ম্যাথের বড় বিজ্ঞানী, অনেক থিওরি পাবি যখন হায়ার ক্লাসে পড়া হবে। তো গাউসকে ওর ক্লাস টিচার একটি অঙ্ক, গাউসকে কেন, কি ব্যাপারটা যে এখন ক্লাসে অঙ্ক দিয়েছে, ওই 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দেখা, 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট করে 100 যোগ কর। সকলে যোগ করতে আরম্ভ করেছে, যে 2 আর 1-এ 3, 3 আর 3-এ 6, 6 আর 4-এ 10, তারপর আর 5-এ 15, ইত্যাদি ইত্যাদি। 100 পর্যন্ত যোগ করতে কত সময় লাগবে? ঠিক আছে, যত যোগ বেড়ে বেড়ে যাবে তত বড় হতেই থাকবে। গাউস কি করেছে, এইটা একবার এদিকে লিখেছে, আর একবার এই দিক থেকে লিখেছে। এখানে লিখেছে 100, 100-র আগে আছে 99, তার আগে ধর আছে 98, ঠিক আছে? প্লাস ডট ডট ডট, ধর এইখানে আছে 1। যে যোগ করার সময় কি করেছে, এইটা ধর এই 1 আর 100 যোগ করলে কত হবে, 101।
2 আর 99 যোগ করেছে, 2 আর 99 যোগ করেও দেখ 101ই হচ্ছে। আবার 3 আর 98 যোগ কর, 101ই হচ্ছে। ঠিক আছে, এইরকম করেছে। করে করে সাপোজ এইখানটায় যোগ করে দিয়েছে, এইখানটায় ধর যোগ করেছে 101, মানে এইখানেও 101, তাহলে এইরকম কতগুলো আছে? 100টা। তার মানে ইন্টু 100 মানে 101 ইন্টু 100, 101 এক করে কতগুলো পেলাম? 100টা। তাহলে 100 ইন্টু 101 বাই 2। কেন? কেননা এইটা একবার যোগ করার কথা ছিল, দুবার যোগ করে ফেলেছি, এইগুলোও লিখেছি আবার উল্টো দিক থেকে বাই 2। তাহলে এইটা কেটে কত হয়ে গেল? 50। 50 ইন্টু 101 মানে 505, তার পিঠে একটা শূন্য, যোগ হয়ে গেল। তো এইরকমই ফান্ডাটা এইখানে, সেটা কিন্তু ক্লাস 3-তে করেছিল, সে পরে একজন ম্যাথের বিজ্ঞানী হয়েছিল। ওকে, বোঝ। তার মানে কে কাটলো? অন্তু। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ধর আমি এসএনটাকে আমি যদি এই উল্টো দিক থেকে লিখি, মানে এইখানে এইটাকে লিখে নি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তার আগের পদটা কত হবে? প্লাস, এর নিচে ধর লিখছি এ প্লাস এন মাইনাস 2 ইন্টু ডি। ঠিক আছে, প্লাস এইরকম ডট ডট চলতে থাকবে। লাস্টের পদটা দেখ, তার মানে এইখানে এ হবে, এইটার নিচে এ হবে। এইবার যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে এই দিকে কত পাবো? 2 ইন্টু এস এন ইজ ইকুয়াল টু, দেখ এই দুটো পদে যোগ কর, তাহলে এখানে কত পাবি? 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা কত পাচ্ছি? 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এইখানে কত পাচ্ছি? এ আর এ যোগ করলে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এই দুটো পদে যোগ কর, এই দুটো পদে যোগ কর, যোগ করলে কত পাবি? এ প্লাস এ 2a। আচ্ছা, এইখানে ডি আর এইখানে এন মাইনাস 2 ইন্টু ডি, তার মানে সেই যোগ করলে এন মাইনাস 1 ইন্টু ডি হবে। কি বলছি বুঝতে পারছিস? প্লাস এইখানেও পাবো 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি প্লাস ডট ডট। তাহলে এইরকম কতগুলো টার্ম পেলাম? এইখানে ছিল এনটা, ঠিক আছে, এইখানেও যোগ হয়ে হয়ে এইখানেও দেখ এনটা টার্মই আছে। তাহলে এনটা এইরকম টার্মের গুণফল কত হবে? ঠিক আছে, এই জায়গাটা আমাকে মুছে দিতে হচ্ছে, না হলে আর করার মতো জায়গা তো পাওয়া যাচ্ছে না। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? এটাও মুছে দিই। এইখান থেকে আমরা কি বলতে পারি? 2 ইন্টু এস এন ইজ ইকুয়াল টু এন ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে শুধু এস এন সমান কি হবে? শুধু এস এন সমান কি হবে? এস এন ইজ ইকুয়াল টু হবে এন বাই 2, দুইটা এখানে চলে এলো, এখানে দেখ 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কি আমরা পেলাম? এস এনটাই ছিল তো এনটা পদের যোগফলের সূত্র। ঠিক আছে, এনটা পদের যোগফলের সূত্র আমরা কি পেলাম? যে এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন এইটাকে একটু অন্যভাবেও লেখা যায়। কিভাবে? দেখ এন বাই 2 এ প্লাস ধর এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এইভাবেও লেখা যায়। তাহলে এই পদটাকে আমরা বলতে পারি nth পদ বা tn, ঠিক আছে, বা শেষ পদ বলতে পারি। তাহলে এটাকে আমরা বলছি n বাই 2 ইন্টু এ প্লাস, এটাকে n-তম পদ বা n বলতে পারি বা tn বলতে পারি, যা খুশি বলতে পারি। কেউ এইভাবে লিখতে পারে কথাটা বাংলায় যে n বাই 2, এ মনে হচ্ছে প্রথম পদ যুক্ত tn n-তম পদ, বা এটা হচ্ছে শেষ পদ। তাহলে এই দুটো ভাবেই আমরা ফর্মুলাটা লিখতে পারি। একটা হচ্ছে এসএন সমান n বাই 2, ঠিক আছে, n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এসএন বার করতে গেলে আমার কি কি জানার দরকার? যে ওই যে প্রগতিটা, সমান্তর প্রগতিটা, ওই শ্রেণীটাতে মোট পদের সংখ্যা কতগুলো, সেটাই হচ্ছে n। মোট পদের সংখ্যাই হচ্ছে নাম্বার অফ টার্মস কতগুলো আছে বা পদ কতগুলো আছে, n জানতে হবে। প্রথম পদ
এ কত সেটাও জানতে হবে, আর সাধারণ অন্তর ডি কমন ডিফারেন্স কত সেটাও জানতে হবে। এই তিনটে বিষয় জানতে হবে। এই তিনটে জানা থাকলেও হবে। আর যদি পদের সংখ্যা কত জানা আছে, প্রথম পদ জানা আছে, শেষ পদ জানা আছে, তাহলেও কিন্তু ওই শ্রেণীটার পদগুলোর সমষ্টি কত হবে সেটাও আমরা জানতে পারবো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি এগুলো সব মুছে নিচ্ছি, যদি কেউ কিছু একটু দেখতে চাস একটু দেখে নে। ওকে, কারো কিছু বলার থাকলে বলতে পারিস, নইলে আমি মুছে নিচ্ছি। দেখ, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম, যে একটা সমান্তর শ্রেণীর যদি প্রথম পদ এ হয় আর সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে এন তম পদ টিএন সমান, ঠিক আছে, বা এন যাই বলিস না কেন, এন ও বলতে পারিস, ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এস এন ইজ ইকুয়াল টু, এস এন মানে এনটা পদের যোগফল, এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, অথবা এন বাই টু ইন্টু প্রথম পদ যুক্ত শেষ পদ বা অন্তিম পদ। এই কথাগুলো আমরা জেনেছি। আচ্ছা, এবার বলি যে মধ্যক কাকে বলবো। ঠিক আছে, ধর একটা সমান্তর শ্রেণীতে তিনটে পদ আছে, প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি, তৃতীয় পদ সি। এই বিটা হয়ে গেল এ আর সি এর মধ্যক, বা বলতে পারিস সমান্তরীয় মধ্যক। ওকে, দেখ সমান্তরীয় মধ্যক কি করে বের করা হয় তার নিয়ম আমি বলে দিচ্ছি। তাহলে দেখ, আমরা কি জেনেছি যে দুটো টার্মের বিয়োগফল, মানে বি থেকে আমরা এ বিয়োগ করলে যেটা পাবো, নিশ্চয়ই সি থেকে বি বিয়োগ করলেও একই মান পাবো, সি মাইনাস বি করলেও একই মান পাবো। তাহলে আমরা দেখ বিটাকে যদি ওই পক্ষে পাঠিয়ে দিই, তাহলে কি হবে, এইখানে বি আছে, এইটা মাইনাস বিটা ওইদিকে প্লাস বি হয়ে যাবে, তার মানে টু বি থাকবে। টু বি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, এই এটা ওইদিকে এলে প্লাস হয়ে যাবে, এ প্লাস সি, বা বি সমান কি হবে, এ প্লাস সি বাই টু। ঠিক আছে, এইটি হচ্ছে সমান্তরীয় মধ্যক তিন আমরা বের করার নিয়ম। এইবার সমান্তরীয় মধ্যক মানে এখানে যেমন একটাই সমান্তরীয় মধ্যকের ক্ষেত্রে আমরা এইভাবে ডাইরেক্ট বের করতে পারবো, কিন্তু যদি একাধিক থাকে সেক্ষেত্রে আবার কি রুলস আছে আমি পরে বলবো, অঙ্কের সময় একবারে সবগুলো বললে তো গুলিয়ে যাবে। ঠিক আছে, এইটা আরেকটা আমরা ইম্পর্টেন্ট জিনিস জানলাম এখান থেকে, যে সমান্তরীয় মধ্যক এইভাবে বের করা হয়। নেক্সট, পরের অংশে দেখ, আমি বলছি ধর একটা সমান্তর প্রগতি এরকম আছে এ, তারপরের পদটা কি আছে এ প্লাস ডি। ঠিক আছে, তারপরের পদটা আছে ধর এ প্লাস টু ডি ডট 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 চলছে। ওকে, জানি না কোথায় শেষ। তো এখন আমরা যদি ধর এর প্রত্যেকটা পদের সাথে কিছু যোগ করে দিই, ধর সাপোজ প্রত্যেকটা পদের সাথে আমি কে যোগ করছি, ঠিক আছে, প্রতিটি পদের সাথে কে যোগ করছি, সাথে কে যোগ করে পাই, কি পাবো না, দেখ প্রথম পদটা কেমন হয়ে যাবে, এ প্লাস কে। ওকে, দ্বিতীয় পদটা কি হবে, দ্বিতীয় পদটা দেখ এ প্লাস কে
প্লাস ডি। ওকে, তৃতীয় পদটা কেমন হবে? এ প্লাস কে প্লাস 2d। তার পরের পদটা কেমন হবে? এ প্লাস কে প্লাস 3d। এই রকম চলতেই থাকবে, ঠিক আছে? তো এই যে হলো কে যোগ করলে যে আমরা পদগুলো পেলাম, এরাও কিন্তু সমান্তর শ্রেণীতেই থাকবে। কেন? তুই যদি এইটা থেকে এইটা বিয়োগ করিস তাহলে কি পাবি? এই দুটোর বিয়োগফল করলে কি পাবি? ডি পাবি। আবার দেখ, এইটা থেকে এইটা বিয়োগ কর, এ প্লাস কে থেকে এ প্লাস কে বিয়োগ হয়ে যাবে, 2d থেকে ডি বিয়োগ করলে কত পড়ে থাকবে? ডি। আবার ধর এইখানেও আমার এ প্লাস কে থেকে এ প্লাস কে বিয়োগ হয়ে যাবে, এখানেও 3d থেকে ডি 2d বিয়োগ হয়ে কিন্তু ডি পড়ে থাকবে। ওকে, তার মানে নিশ্চয়ই এরা সমান্তর প্রগতিতে আছে আমি বলতে পারি। তাহলে আমরা কি পেলাম? যে কোনো সমান্তর প্রগতির প্রতিটা পদের সাথে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করি, তাহলে নতুন যে আমাদের শ্রেণীটা হলো সেটাও একটা সমান্তর শ্রেণী হলো। ওকে, এবার কে যোগ না করে আমরা যদি বিয়োগ করতাম, তাহলে এইখানে কি হতো? এ মাইনাস কে হতো, এটাও এ মাইনাস কে হতো, এখানে এ মাইনাস কে হতো, এখানেও এ মাইনাস কে হতো। মানে কে বিয়োগ করাও যা আর মাইনাস কে যোগ করা একই কথা। তার মানে দেখ, বিয়োগ করলেও কিন্তু প্রত্যেকটা পদ সমান্তর শ্রেণীতেই থাকবে। আবার প্রতিটি পদের সাথে যদি কে গুণ করি, ঠিক আছে, আমি আর লিখছি না, কে গুণ করছি, ঠিক আছে? কে গুণ করলে কেমন হবে পদগুলো? প্রথম পদটা দেখ হবে এ কে, তারপরের টার্মটা কেমন হবে? এ কে প্লাস কে ডি। তারপরের পদটা কেমন হবে? এ কে প্লাস 2kd 2kd। তারপরের পদটা কি হবে? এ কে প্লাস 3kd, ইত্যাদি ডট ডট করে চলতে থাকবে। এখন এরাও দেখ সমান্তর শ্রেণীতে আছে। কেন? এই দুটো পদের বিয়োগ কর, এই দুটো পদের বিয়োগ করলে কি বিয়োগফল পাবি? এ কে বিয়োগ হয়ে যাবে এখান থেকে, তাহলে শুধু কেডি আমার পড়ে থাকবে বিয়োগফলটা। এইটা থেকে এইটা বিয়োগ কর, তাহলে দেখ একে বিয়োগ হয়ে গেল, কেডি বিয়োগ হচ্ছে 2kd থেকে, তার মানে ওই কেডি দেখ পড়ে থাকছে। নেক্সট ধর এই দুটোর বিয়োগ কর, তাহলে একে বিয়োগ হয়ে যাচ্ছে, 3kd থেকে 2kd বিয়োগ হচ্ছে, তার মানে হবে শুধু কেডি। অর্থাৎ কি, টার্মগুলোর বিয়োগফলগুলো সেই আবার কনস্ট্যান্টই থেকে যাচ্ছে, পরপর টার্মগুলোর যে বিয়োগফল সেটা কিন্তু আবার কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে এগেন আমরা কি বলতে পারি? এটা একটা সমান্তর শ্রেণী। আর তার মানে আমরা কি কনক্লুশনে পৌঁছালাম? যে কোনো সমান্তর শ্রেণীর প্রতিটা পদকে আমরা যদি কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করি, গুণ করলে কিন্তু সেটা একটা সমান্তর শ্রেণীই হবে। ঠিক একইভাবে ভাগ করলেও কিন্তু সমান্তর শ্রেণীতেই থাকবে। ওকে, ভাগ আর গুণের মধ্যে তেমন কিছু তফাৎ নেই। মানে কে দিয়ে ভাগ করা যা আর 1/k দিয়ে গুণ করা একই কথা। কে দিয়ে ভাগ করাও যা আর 1/k দিয়ে গুণ করা একই কথা। মানে 2 দিয়ে গুণ ভাগ করাও যা আর 1/2 দিয়ে গুণ করা একই কথা বোঝায়। ওকে, তার মানে আমরা গুণ করলে ভাগ করলেও পাবো পদগুলো সমান্তর শ্রেণীতেই থাকবে। ব্যাস, থিওরির পোর্শন আজকে আপাতত এইটুকুই থাক, পরে আবার কিছু দরকার হলে আমি আবার বলবো। নেক্সট এই জায়গাটা দেখ, বলছে সঠিক উত্তরটা নির্বাচন করো। কি করে? সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার সমষ্টি 21। ঠিক আছে, তাহলে মাঝের সংখ্যাটি হবে। এখানে আমি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোদের সাথে ডিসকাস করব। কি কনসেপ্টটা? কি, একটা সমান্তর শ্রেণীর যদি তিনটে পদ দিয়ে অঙ্ক থাকে, তিনটে পদ দিয়ে যদি অঙ্ক থাকে, সেক্ষেত্রে পদগুলোকে আমরা কিভাবে ধরবো জানিস তো? ধরবো যে প্রথম পদটাকে ধরবো এ মাইনাস ডি, ঠিক আছে, পরের পদটাকে ধরবো এ, তারপরের পদটাকে ধরবো এ প্লাস ডি। ওকে, যদি 5টা পদ থাকে তাহলে ধরবো এ মাইনাস 2d, এ প্লাস ডি, এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস 2d। দেখ, চিন্তা কর এরা সমান্তর শ্রেণীতে আছে কিনা। এরা সমান্তর শ্রেণীতে অবশ্যই আছে, ঠিক আছে।
আর যদি চারটে পদ থাকে তখন কি করে ধরবো? a মাইনাস 3d, a মাইনাস d, a প্লাস d আর a প্লাস 4d। কেন এইভাবে ধরবো আমি এক্ষুনি ব্যাখ্যা করে দিচ্ছি। এরকম ধরে কি কাজটা বা মজাটাই কি আছে এখানে সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তিনটে পদ থাকলে এইভাবে ধরবো। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা বিশেষ করে মনে রাখতেই হবে, এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি। ওকে, এইগুলো মনে রাখতে পারলে পারিস, তাতে আমাদের উপকারী হবে। আর চারটে সাধারণত এইটা দিয়ে খুব অ্যাপ্লিকেশন কম, তো তবুও আমি বলে দিলাম এইভাবে ধরা উচিত। ধরলে কি হবে, ধরলে কি সুবিধা হবে দেখ বলছি। ধর আমি ধরে নিয়েছি যে এই যে সমান্তর শ্রেণীর যে তিনটে সংখ্যা তার সমষ্টি হচ্ছে 21। ওকে, তাহলে দেখ এই তিনটে সমষ্টি আমি যখন বের করব, সমষ্টি মানে কি এদের যোগফল, তো এগুলো যোগফল। দেখ এই তিনটে যোগ কর, যোগ করলে কি হবে, এই মাইনাস ডি আর প্লাস ডি বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গিয়ে এখানে দেখ স্যার একেরটা 7 হবে হ্যাঁ হবে, তো? 7 হবে, একেরটা 7 হবে। ঠিক, ঠিকই বলেছিস। তো দেখ এইখানে দেখ যোগফলটা কি হয়ে গেল, যোগফলটা হয়ে গেল আমার 3a। ঠিক আছে, এইটা সমান বলে দিয়েছে 21, তার মানে 3a সমান আমরা পেলাম 21, a সমান আমরা পেলাম 7। ওকে, a হচ্ছে কোন পদটা, a ছিল আমার মাঝের পদটা, তাহলে মাঝের পদটা দেখ 7 বেরিয়ে গেল আমার। ঠিক আছে, এইভাবে আমরা এটা সহজে করতে পারি। কারো কোনো ডাউট থাকলে বলতে পারি। নেক্সট, সমান্তর শ্রেণীভুক্ত 5টি সংখ্যার সমষ্টি 50। 5টা সংখ্যার সমষ্টি 50, তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে? ওকে, দেখ আমি 5টা সংখ্যা কেমন করে ধরতে বলেছিলাম, 5টা সংখ্যা কেমন করে ধরতে বলেছিলাম, a মাইনাস 2d, a মাইনাস d, a প্লাস d আর a প্লাস 2d। ওকে, তাহলে এদের সমষ্টি, এদের যোগফল, এটা কত বলে দিয়েছে 50। এইবার দেখ আসল কায়দাটা হচ্ছে কি, এই যখনই যোগ করবি এই 2d মাইনাস d মনে হয়ে গেল মাইনাস 3d, এখানেও প্লাস 3d বিয়োগ হয়ে যাবে, হয়ে এইটা হবে 5a, 5a সমান 50। তাহলে a সমান কত হয়ে গেল, 50/5 মানে 10। ঠিক আছে, তাহলে দেখ আমরা আরেকটু যদি বিষয়টাকে ভালো করে লক্ষ্য করি, আর একটা জিনিস শিখতে পারি শর্ট কোশ্চেনের জন্য। শর্ট কোশ্চেনের জন্য আরেকটা জিনিসও আমরা এখান থেকে শিখতে পারি। তিনটে সংখ্যার সমষ্টি 21, মাঝের সংখ্যাটা কত? দেখ মাঝে একটাই সংখ্যা থাকে তখন যদি বিজোড় সংখ্যক পদ থাকে। তো 10টা পদ থাকলে মাঝখানে একটা সংখ্যা থাকবে না, মাঝখানে দুজন থাকবে, 5 নম্বর আর 6 নম্বর মাঝখানে থাকবে। কিন্তু যদি 9টা পদ থাকে তাহলে 5 নম্বর সংখ্যাটা হচ্ছে মাঝের পদ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা আগেও হয়তো শিখেছি, স্ট্যাটিস্টিক্স করার সময় ক্লাস 9-10 এর সব কাজে লেগেছে, ওটা 10 এ বিশেষ করে। আচ্ছা দেখ 21 সমষ্টি তিনটে সংখ্যার, তাকে 3 দিয়ে ভাগ কর, মাঝের পদটা বেরিয়ে যাবে। 5টা সংখ্যার সমষ্টি 50, তাকে 5 দিয়ে ভাগ করে দে, মাঝের পদটা কত বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট ওয়ে বলতে পারিস এই অঙ্কগুলো করা। নেক্সট এখানে বলেছে x, এইটার 14 সংখ্যা তিনটে সমান্তর প্রগতিতে থাকলে x এর মান কি হবে? দেখ কেউ এইভাবে করতে পারে যে এইটা বিয়োগ এইটা সমান এইটা বিয়োগ এইটা, আর কেউ ওই সমান্তরীয় মধ্যকের ফর্মুলাটা লাগিয়ে দিতে পারে। সমান্তরীয় মধ্যকের আমাদের ফর্মুলা কি ছিল, মাঝের পদ ইজ ইকুয়াল টু দুই ধারের পদের যোগফল বাই 2। ঠিক আছে, মানে আমার ছিল b সমান a প্লাস c বাই 2, এই ফর্মুলাটা লাগিয়ে দাও তাহলেই অঙ্ক হয়ে যাবে। b মনে এইখানে কত আছে, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু x প্লাস 14 বাই 2, গুণ কর, গুণ করলে পাবি 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু x প্লাস 14, তাহলে 3x সমান 12, x সমান কত পাবি, 3 4 12,
তার মানে এক্স এর মান পেয়ে গেলাম আমরা 4। ওকে, নেক্সট বলা আছে সমান্তর প্রগতিভুক্ত 20টি পদের প্রথম ও শেষ পদ 5 আর 125। কে কে বলা আছে প্রথম পদ শেষ পদ? ভালো করে লক্ষ্য করতে হবে, পদের সংখ্যা কতগুলো? 20। প্রথম পদ বলা আছে, শেষ পদ বলা আছে, তাহলে 20টা পদের সমষ্টি কত হবে? মানে S20 বের করতে বলেছে, 20টা পদের সমষ্টি। দেখ আমাদের নিয়ম কি ছিল, n/2 ইনটু প্রথম পদ যুক্ত শেষ পদ, আমি লাস্ট পদ এল বলে দিচ্ছি, ওকে, a প্লাস এল, এইভাবে বলতে পারি। তাহলে কি এন মানে কত? 20, মোট পদের সংখ্যা হচ্ছে 20/2, প্রথম পদ কত? 5 যুক্ত শেষ পদ কত? 125, তাহলেই হবে। তাহলে 10 2 20, এখানে হয়ে গেল আমার 10। তাহলে 10 ইন্টু 5 আর 125 যোগ করে নে, কত হবে? 130। 130 গুণ কর, কত পাবি? 1300। এটা হলো আমাদের অ্যান্সার। কারো সমস্যা হলে কিন্তু কেউ ফেস করবি, বলবি আমাকে। আর কে আর বলবি, সকলেই তো কেটে আছে দেখছি। নেক্সট, পাঁচের অঙ্কটা দেখ, A1 A2 A3 A10, এই সরি A40, এটা 40 আছে, ওকে, এটা স্ক্যানটা আমার একটু বাজে হয়েছে। সমান্তর শ্রেণীভুক্ত এবং এইখানে দিয়েছে এইটা A1 প্লাস A5 প্লাস A15 A36 A40 ইকুয়াল টু 105। সমান্তর শ্রেণীটা সমষ্টি কত হবে? এইটা যেই মেনে কোশ্চেনটা এসেছে, যেই মেনে আসা কোশ্চেন এটা, ওকে, সেম প্যাটার্নের কোশ্চেন যেই মেনে এসেছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখ আর হয়তো মিনিট আছে এই সেশনটা, মনে হয় 6 মিনিট দেখাচ্ছে এই সেশনটা, ঠিক আছে? তুই তাহলে এই সেশনটা হয়ে গেলে আরেকবার জয়েন, ঠিক আছে? ওকে, দেখ সকলকে তোদেরকে বলা যে হচ্ছে, দেখ আমার যদি সমস্যা হয় আমাকে, আমি আমারটা সলভ করতে পারবো, যদি ধর নেটের কিছু প্রবলেম আছে, কিন্তু তোদের গুলো আমি কি করে সলভ করে দিই এটা আমার পক্ষে পসিবলই নয়। প্রত্যেকে এই সময়টা কিচ্ছু করার নেই, আমরা সকলে নেট নির্ভর হয়ে গেছি। আর এখানে মানে দুটো সিম রাখা বর্তমানে এমন কিছু অসুবিধা নেই। আমার ধর জিওর প্ল্যান আছে, ঠিক আছে, জিওর আমার 3 মাসের 1.5 GB করে যে প্ল্যানটা, সেটা আমার নেট প্যাক নেওয়া আছে। পাশাপাশি আমি এয়ারটেলটাও নিয়ে রেখেছি সাপোর্টিং হিসাবে। প্রথম মাসে যা লেগেছে, কিন্তু একটা খুব ভালো দেখলাম প্যাক আছে, 3 GB প্যাক আছে, 3 GB। 3 GB প্যাকটা তোকে 28 দিনের ভ্যালিডিটি দেবে, 48 টাকা নেবে। এবার বল 48, আমি দেখেছি যে একদিনের ক্লাস করাতে গেলে আমার ওই 220-25 MB কি 30 MB খরচা হয়। তাহলে যদি আমার জিওতে বাই চান্স না কাজ হয়, তখন আমি এয়ারটেলের সাপোর্টে চলে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। তোরাও নিশ্চয়ই লক্ষ্য করছিস প্রথমটা মাঝখানটায় প্রবলেম হচ্ছিল আমারই কানেক্ট করতে, এখন আর সেই প্রবলেমটাই নেই, কেটে গেছে। তো দেখ সব সময় সাপোর্টিং একটা তোদেরকে কিছু রাখতে হবে, প্রত্যেককে বলছি, তাতে করে তোদের সুবিধা। আর এই আমরা এখন সবাই এইভাবেই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, যুগের সাথে পরিবর্তিত হতে হবে, ঠিক আছে, কিচ্ছু করার নেই। তাতে যদি দেখ সকলের হয়তো আমি বলবো না প্রচুর সামর্থ্য
রাশি রাশি টাকা প্রত্যেকে বের করতে পারবে। কিন্তু তুই ভাব, তুই তো যদি এখন রেগুলার ক্লাস করতিস, তো এই সুদীপকেই আমি মানে মিন করে কথাটা বলছি, তোকে প্রতিদিন আরামবাগে যাতায়াত করতে হতো, তার একটা এক্সপেন্স আছে, খাওয়া দাওয়া করতিস, আসতিস, থাকতিস, হ্যাঁ, সেই ব্যাপারটা তো এখন তো মানে কি বলবো মিনিমাইজ হয়ে গেছে। তাহলে সেই ব্যাপারটা এখন কিসে খরচা করতে পারিস? তোরা নেটের পেছনে আরে কিছুটা ততটা তো লাগবেই না, কিছুটা তো নেটের পেছনে খরচা করতেই পারিস, খুব বেশি খরচা নয় নেটের তো এখন। দেখ কোনো ইয়ে দিয়ে ভালো করা যাচ্ছে কিনা, কিন্তু তুই যে পিছিয়ে পড়ছিস, সেই পিছিয়ে পড়াটা কিন্তু আর তো তুই কোনোদিন মেকআপ দিতে পারবি না। তুই সকলে সমান যাবি কি করে? আর নিজের ইচ্ছা ছাড়া অমুক বাবুর কাছেই পড়া, তুমুক বাবুর কাছেই পড়, কেউ কিচ্ছু করে দিতে পারবে না। তোকে টিচারের কাজ হচ্ছে হেল্প করে দেয়া, তুই এগিয়ে যাবি, টিচার তোকে একটু হেল্প করে দেবে, এর বাইরে আর কোনো টিচারের কাজই নেই। ওকে, আচ্ছা দেখ, তো এই অঙ্কটা কিভাবে করব? আমাকে বের করতে বলেছে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট ডট দিয়ে A40। ওকে, A40 ইজ ইকুয়াল টু কত বের করতে বলেছে। এখন চিন্তা কর যে আমি এই শ্রেণীটার প্রথম পদ কত, A1, আমি সাধারণ যে এর যে অন্তর, ঠিক আছে, এর যে সাধারণ অন্তর সেটাকে যদি আমি ডি ধরে নিই, এর সাধারণ অন্তরটাকে আমি ধরে নিচ্ছি ডি, মানে ধরে নিচ্ছি যে সাধারণ অন্তর সেটা হচ্ছে ডি। তাহলে এই শ্রেণীটার পদগুলোর সমষ্টি, আমি এখানে দেখ 40টা পদ আছে, এই 40টা পদের সমষ্টি কি n/2, মানে 40/2, n/2, ঠিক আছে। এইখানে কি হবে 2 ইন্টু A1, 2A1 প্লাস n-1, মানে 40 মাইনাস 1 করলে কত হবে 39, তাই তো, ইন্টু ডি। ওকে, এইটি পেলাম আমরা এই পদগুলোর যোগফল। তাহলে আরেকটু যদি এটাকে খরচা করে লিখিস তাহলে কি হবে, এটা আসবে 40/2, মানে এখানে আসবে 20 ইন্টু এখানে 2A1 প্লাস 39D। এইটি দেখ পদগুলোর আমরা যোগফল পাচ্ছি এই পদটার। এখন দেখ এইটা যেটা লেখা আছে A1 প্লাস A5 প্লাস ধর A15 প্লাস A26 প্লাস A36 প্লাস A40, A40 ইজ ইকুয়াল টু 105 দেওয়া আছে। একটু যদি ভালো করে দেখিস A1 আর A40, ওকে দেখ আমি এখানটা একটু ভেঙে দেখাচ্ছি, A1 প্লাস A40 মানে কত, দেখ A1 মানে A1, A40 কে আমরা এইভাবেও তো লিখতে পারি, প্রথম পদ A1 প্লাস n-1 মানে কত 39, 40 থেকে 1 n কত n-1, 40তম পদ বের করার নিয়ম কি 40 মাইনাস 1, 39 ইন্টু ডি, তাই তো। তাহলে এটাকে লিখতে পারি তো 2A, এই 2A1 ইন্টু 39টি, 2A1 প্লাস 39D। নেক্সট ধর আমি তাহলে এই দুটো পদের দেখ যোগফল অলরেডি করে ফেললাম। আবার ধর A1 আর A1 এর পরে কত ছিল A5 আর A36 এদের যোগ করছি, A5 প্লাস A36 যোগ কর। A5 কে আমরা লিখতে পারি A1 প্লাস 4D, A36 কে লিখতে পারি A1 প্লাস 35D, তাই তো। তাহলে দেখ A1 এ আচ্ছা দেখ এটাও তার মানে আমি কি পাচ্ছি 2A1 প্লাস 39D। ঠিক একইভাবে এটাও চিন্তা কর, এই A15 আর A26 এ যদি যোগ করিস, A15 প্লাস A26 এদের যোগ করলে A15 কে আমরা লিখতে পারি A1 প্লাস 14D প্লাস A26 কে লিখতে পারি A1 প্লাস 25D। দেখ যোগ কর তাহলে পাবি সেই একই 2A প্লাস 39D। তাহলে দেখ এইখান থেকে এইখান পর্যন্ত এই যোগফলটা আমরা কি করতে পারি,
এই দুটোর যোগফল পেয়েছি 2a1 ইন্টু 39d, এই দুটোর যোগফল 2a1 ইন্টু 39d, এইখানেও পেয়েছি, তার মানে এইটাকে বলতে পারি 3 ইন্টু 2a1 প্লাস 39d, এইটা সমান কত? 105। তাহলে 2a1 প্লাস 39d, এটাকে আমরা কি বলতে পারি? 3 দ্বারা এটাকে ভাগ করে দাও, ভাগ করলে কত পাবি? 35, 35 3 105, তাহলে এইটার ভ্যালু পেলাম আমরা 35। এইবার এইখানে দেখ, এই a1 থেকে a40 পর্যন্ত আমি অলরেডি বের করে রেখেছিলাম কত? 20 ইন্টু এইটা 2a1 ইন্টু 39d, 2a1 ইন্টু 39d পেয়েছি 35, তার মানে এখানে কত হবে? 20 ইন্টু 35, 20 ইন্টু 35 মানে কত হবে বল? 700। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। খুব মানে ভালো অঙ্ক, এটা বড় অঙ্ক হতেই পারে, এই রকমের বড় অঙ্কও দেয়া আছে, এটা এখানে দিয়েছে তাই এটা অ্যাকচুয়ালি যেই মেনের কোশ্চেনে এসেছিল, একবার নয়, এটা মনে হচ্ছে বাদ দুয়েকে এরকম রিপিট হয়েছে, এই একই স্টাইলের অঙ্ক আর কি, ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। নেক্সট, স্যার ওখানে কি বাংলায় প্রশ্ন করেন ইংলিশে? অবশ্যই ইংলিশে, অসুবিধা হবে না, দেখে বোঝা যাবে, ইংলিশে কোশ্চেন হবে। আচ্ছা দেখ, n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফলের কে গুণ, ঠিক আছে, কে গুণ হয়, তবে কে সমান কত? তাহলে এইখানে দুটো শ্রেণীর কথা বলছে, প্রথমে n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথম যুগ্ম স্বাভাবিক সংখ্যা কত? 2, তারপরে যুগ্ম স্বাভাবিক সংখ্যা কত? 4, ঠিক আছে, 4 প্লাস ডট ডট করে এটা 2 নম্বর, এটা 1 নম্বর টার্ম, এটা 2 নম্বর টার্ম, 3 নম্বর টার্ম, তাহলে n নম্বর টার্ম কত হবে? 2 ইন্টু n, 2 নম্বর টার্ম 2 দুগুণে 4, 3 নম্বর টার্ম 3 দুগুণে 6, তাহলে n এর টার্ম কত হবে? 2n। ওকে, এইটা হচ্ছে এদের যোগফল কত হবে? দেখ, n/2 ইন্টু প্রথম পদ যুক্ত শেষ পদ, যদি প্রথম পদ আর শেষ পদ জানা থাকে আমি এইভাবে করতে পারি, তাহলে এইখান থেকে 2 কমন হবে, কমন হয়ে কি পাবি? n ইন্টু 1 প্লাস n, 2 কমন হয়ে এইখানে তো 2টা কেটে যাবে, কারণ বুঝতে অসুবিধা থাকলে বলতে পারিস। তাহলে আমি এখান থেকে কি পেলাম? প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল আমি বের করে ফেলেছি। এবার n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফলের কে গুণ, তাহলে n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল আগে দেখি, তাহলে প্রথম অযুগ্ম সংখ্যা কত? 1, তারপরের অযুগ্ম সংখ্যা কত? 3, তারপরের অযুগ্ম সংখ্যা কত? 5, তাহলে ডট ডট করে n তম অযুগ্ম সংখ্যা কত? আমি এইটাকে কি বলতে পারি? 2 ইন্টু 2 মাইনাস 1, এটাকে বলতে পারি 3 ইন্টু 2 মাইনাস 1, তাই তো? তাহলে এইখানে কত হবে? n তম কি হবে? তাহলে এইখানে দেখ, n ইন্টু 2 মাইনাস 1, n ইন্টু 2 মাইনাস 1, স্যার ঠিক আছে। বলছি কথাগুলো কেটে যাচ্ছে, আসছে। ও কথা কাটছে, মনে ওই একটা মেসেজ ঢুকলো মনে হচ্ছে। আচ্ছা, এখনো কি কাটছে না শোনা যাচ্ছে? হ্যালো, স্যার এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? ঠিক আছে, ফোনটা একটু অন্য জায়গায়। আচ্ছা দেখ, তাহলে এটাকে আমি কি লিখতে পারি ভালো করে সাজিয়ে? তাহলে 2n মাইনাস 1, ঠিক আছে, তাহলে এইটার যোগফল কি হবে? এইগুলো আমি যদি যোগ আকারে লিখি, এগুলোকে আমরা যদি যোগ আকারে লিখি, প্লাস প্লাস ইকুয়াল টু, দেখ তাহলে এইখানেও nটা পদ আছে, তাহলে n/2 ইন্টু প্রথম পদ 1 যুক্ত শেষ পদ 2n মাইনাস 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ হয়ে গেল, তাহলে দেখ আমরা পাবো n ইন্টু 2n/2,
তার মানে 2 2 কেটে গেল, তার মানে এখান থেকে পেলাম আমরা n স্কয়ার। এইবার দেখ এইটার কে গুণ বলেছে, তার মানে কি, তার মানে আমি পাচ্ছি n ইন্টু 1 প্লাস n, এইটা সমান কে ইন্টু n স্কয়ার। তাহলে এখান থেকে কে এর মান আমাকে জানতে চেয়েছে, তাহলে কে সমান কি হবে, implies k is equal to n into 1 plus n by n স্কয়ার। তাহলে একটা n কেটে যাবে, কেটে গিয়ে আমি এটাকে 1 প্লাস n না লিখে n প্লাস 1 লিখছি বাই n। তাহলে কোনটা, এই অঙ্কটা। ওকে, ঠিক আছে, এই অপশনটা। এখন দেখ আচ্ছা, এখন দেখ এই অঙ্কটা ধর পরীক্ষায় পড়েছে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় পড়েছে, তাহলে আমি কি এটা কোনো শর্ট উপায়ে করতে পারবো? পারবো। দেখ ধর তুই ধরে নিচ্ছিস ধর n এর মানটা ধরে নিচ্ছিস, তুই ধর 3, n সমান 3 ধরে নিচ্ছিস, n সমান 3, ঠিক আছে, মানে তিনটে স্বাভাবিক ধর সংখ্যা নিচ্ছিস, ঠিক আছে, তিনটে প্রথমে স্বাভাবিক সংখ্যা নে, মানে যুগ্ম সংখ্যা নে, তার মানে প্রথম স্বাভাবিক যুগ্ম সংখ্যা কত, 2, তারপর একটা কত হবে 4, তারপর একটা 6, এদের যোগ কর, যোগ করলে কত পাবি 10 12। তিনটে বিজোড় সংখ্যা নে, 1 3 5, এদের যোগ কর, 5 আর 3 8 আর 1 9, ঠিক আছে। এইখানে কি বলেছে, তাহলে 12 ইজ ইকুয়াল টু কে ইন্টু 9, তার মানে কে সমান কত পাবি 12/9, মানে কত 4/3। এইবার দেখ এই n এর মানটা 3 এইখানে পুট কর, এইখান থেকে কত পাবি 1/3, এইখানে পুট কর 3 মাইনাস 1/3, মানে কত পাবি 2/3, এইখানে পুট কর 3 প্লাস 1/2 ইন্টু 3 আর কি, তার মানে 4/6 মানে 2/3, এইখানে পুট কর, এইখানে পুট করলে কত পাবি 3 প্লাস 1/3, মানে কত 4/3। দেখ একমাত্র এই কে এর মানটা এইটার সাথে মিলে গেল। তাহলে দেখ আমরা ইজিলি এইভাবে, মানে উইদাউট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমরা কিন্তু এইরকম কম্পিটিটিভ পরীক্ষায় কিছু ট্রিক্স ব্যবহার করতে পারি। কি বলছি বোঝা গেল? এরকম করেও আমরা ব্যাপারটাকে করতে পারি। ওকে, এটা জাস্ট একটা ট্রিক্স দেখালাম, এইভাবে আমরা অনেক সময় কম্পিটিটিভ পরীক্ষায় ম্যানেজ করে নিতে পারি, তাড়াতাড়ি কোশ্চেন করে নিতে পারি দ্রুত। আচ্ছা, এইগুলো থেকে আমি শর্ট কোশ্চেন গুলো বাকিগুলো তোদের জন্য ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, ছেড়ে দিয়ে আমি চলে আসছি একটু এই 2 নাম্বারের কোশ্চেন গুলোতে। আমি এইগুলো তোরা করবি। এখানে দেখ কোন সমান্তর শ্রেণীর 10তম পদ -15, 10th পদ তাহলে -15 এবং 31তম পদ -57, শ্রেণীটির প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে প্রথম পদ সমান এ আর সাধারণ অন্তরটা সমান ধরে নিচ্ছি ডি, এটা তো আমরা ধরছি, দেখ আমি ধরে নিচ্ছি। নেক্সট, তাহলে 10 নম্বর পদ বা T10 বের করার নিয়ম কি, a প্লাস 10 মাইনাস 1 মানে হচ্ছে 9d বলতে পারি। এইটা সমানই দেখ কত বলে দিয়েছে -15। আবার 31তম পদ মানে T31 কি করে বের করবি, a প্লাস 30d, কারো এইগুলো কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তো, ইজ ইকুয়াল টু -57। তাহলে দেখ
এইখান থেকে এ আর ডি এর মান আমার বের করতে বলেছে। ভালো করে যদি লক্ষ্য করিস, এইটা এ আর ডি এর একটা লিনিয়ার ইকুয়েশন, এইটাও এ আর ডি এর একটা লিনিয়ার ইকুয়েশন। ওকে, এই দুটোকে আমরা 1 আর 2 বলে নিলাম। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ। এদের মধ্যে তুই এবার অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক যা খুশি করলেই দেখ এ আর ডি এর মান বেরিয়ে আসবে। প্রথমে আমি বলবো 2 বিয়োগ 1 কর, 2 বিয়োগ 1 কর, তাহলেই দেখ আমি পাবো a প্লাস 30d ইজ ইকুয়াল টু মাইনাস 57 বাই a মাইনাস a প্লাস 9d ইজ ইকুয়াল টু মাইনাস 15, বিয়োগ করো, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এটা বিয়োগ করলে কত পাবি? 21d ইজ ইকুয়াল টু মাইনাস 5 করলে 7, 2 দিতে হাতে 1, এই হাতে কিছু নেই, এটা হচ্ছে 4, 42। তার মানে ডি সমান কত পেয়ে গেলাম দেখ? -2। ঠিক আছে, ডি সমান -2 পেলাম। এবার এই ভ্যালুটা তুই একই বসা, দুইয়েই বসা। তাহলে ফর্ম 1 আমরা কি পাবো? ফর্ম 1 দেখ, a প্লাস 9 ইন্টু -2 ইজ ইকুয়াল টু -15। তার মানে a মাইনাস 18 ইজ ইকুয়াল টু -15। তাহলে a সমান কত হবে? 18টা ওইদিকে প্লাস হয়ে যাবে, তার মানে a সমান আমরা পাবো 3। ওকে, এইভাবে কিন্তু আমরা ইজিলি a আর d এর মান বের করতে পারবো। কারো বুঝতে প্রবলেম থাকলে বলতে পারি। সবাই যদি ঠিক সময়ে জয়েন করতো, আর মানে কি বলবো, এই ছেলেগুলি হচ্ছে অত্যন্ত মানে তেঁদোর ছেলে, মানে এদের শেখার ইচ্ছাটুকু নেই। এই সুদীপ টুদীপের কথা বলছি, মানে এরা শেখার ইচ্ছা নেই। মানে আমাকে যে শিখতে হবে, শেখাটা যে ওর ডিউটি, মনে হবে যেন টিচারের ডিউটি, টিচার ওর বুঝে করবে। এই সুমন জয়েনই হয়নি আজকে, কোনো ব্যাপার নেই। কোন সমান্তর শ্রেণীর পি তম পদ কিউ এবং কিউ তম পদ পি হলে দেখাও যে তার পি প্লাস কিউ তম পদটা হবে 0। তাহলে এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা দুটো জিনিস ধরে নেব, যে প্রথম পদ, যে ধরি কোথায় গেল, এখানে আমি ধরে নিচ্ছি যে ধরি, ভালো অঙ্ক এটি, একটি শ্রেণীটির, সবাইকেই বলছি এই জায়গাটা ভালো করে করবি। ওকে, দেখ অ্যালজেব্রার এই 4টে চ্যাপ্টারকে ভালো করে করবি। এক হচ্ছে এপি আর জিপি, এপিজিপি, ঠিক আছে, সবই ভালো করতে হবে, তবু তার মধ্যে বলছি এপিজিপি ভালো করে করবি। এরপরে আছে বাইনোমিয়াল, বাইনোমিয়াল এটাও খুব ভালো করে করবি। মানে ভালো করে করবি মানে এইগুলো কি, এইগুলোই হার্ডার। ঠিক আছে, বাইনোমিয়াল বল, এপিজিপি বল, আর কমপ্লেক্স নাম্বার, ব্যাস এই 4টে চ্যাপ্টার যদি কেউ ভালো করে নেয়, তাহলেই তার গোটা অ্যালজেব্রাটা গ্রিপে চলে এলো। আর বাকি যেগুলো আছে ওইগুলো আরামসে যে কোনো ছেলে করতে পারবে, মানে না করতে পারলে তার সায়েন্স নেওয়াটাই উচিত হয়নি। এইগুলোও পারবে, পারবে না তা নয়, কিন্তু হচ্ছে আমি বলছি এইগুলোকে একটু মন দিয়ে দেখলেই দেখে নিতে হবে। ওকে, তাহলেই ভালো। অনেক একটু তো লেন্দি জায়গাগুলো, এপিও অনেক লেন্দি, জিপিটাও লেন্দি, বাইনোমিয়াল অনেক লেন্দি। হ্যাঁ, একটু ভালো করে দেখে নিস আর কি। ধরি শ্রেণীটির প্রথম পদ এ ও সাধারণ অন্তর সমান ডি। তাহলে পি তম পদ কিভাবে লিখবো? টিপি, টার্ম পি সমান কি? এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, তাই তো? এইটা কত বলে দিয়েছে? বলেছে পি তম পদ হচ্ছে কিউ, তার মানে এইটা সমানই বলে দিয়েছে, এর মান হচ্ছে কিউ। আবার কিউ তম পদ পি,
তাহলে টি কিউ সমান এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে পি। ওকে, দেখ দরকার নেই এখানে করছি না, এটাকে আমি ধর 1 বলছি, এটাকে 2 বলছি। তাহলে দেখ আমরা যদি 1 যুক্ত 2 করি, 1 যোগ 2 করছি, আগে যোগটাই করে নি, তাহলে কি হবে এইখানে এ আর এ যোগ কর 2a প্লাস এইখানে এই দুটোর যদি যোগ করিস তাহলে ডি কমন হবে, ডি কমন হবে, ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এই দিকে যোগ করলে কি পাবি পি প্লাস কিউ পাবি। ঠিক আছে, তাহলে 2a প্লাস পি প্লাস কিউটাকে এইদিকে নিয়ে চলে আয়, পি প্লাস কিউটাকে আমরা এইদিকে নিয়ে চলে আসছি, এদিকে নিয়ে চলে এলে কি পাবো, তাহলে এখানে পাচ্ছি পি প্লাস কিউ দরকার নেই, দরকার নেই, এরকমই থাক। আবার দেখ 1 বিয়োগ 2 কর, 1 থেকে 2 বিয়োগ কর, কি পাবি, দেখ এ থেকে এ বিয়োগ হয়ে যাবে, এ থেকে এ বিয়োগ হয়ে যাবে, এইখানটাই আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে যদি মাইনাস করিস তাহলে দেখ এখানে পাবি পি মাইনাস কিউ, আর এইটা -1, এইটা হয়ে যাবে +1, ডি কমন হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমরা পাবো ব্র্যাকেটের মধ্যে পি মাইনাস কিউ ইন্টু ব্র্যাকেটের বাইরে শুধু ডি পড়ে থাকবে ইজ ইকুয়াল টু এই দিকটায় কি হবে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। তাহলে শুধু ডি সমান কি হবে কিউ মাইনাস পি থেকে মাইনাস কমন নিলে হয় পি মাইনাস কিউ বাই এটা এখানে নিচে চলে আসবে পি মাইনাস কিউ মানে -1। ওকে, -1। এইবার এই যে ডি এর ভ্যালু -1 আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা কেমন দাঁড়াচ্ছে 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু ডি এর ভ্যালু ধর -1 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। ওকে, তাহলে 2a প্লাস এইখান থেকে কি ভ্যালু আমরা পাবো, এটা -1, তার মানে এখান থেকে দেখ আমরা পাচ্ছি মাইনাস পি মাইনাস কিউ প্লাস 2 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। ওকে, পি প্লাস কিউ, এর এই টার্মগুলোকে সব ওইদিকে পাঠিয়ে দে, তাহলে এখানে হলো 2a ইজ ইকুয়াল টু এইটা ওইদিকে গেলে পিটা প্লাস হয়ে যাবে, ওইদিকে গেলে কিউটা প্লাস হয়ে যাবে, তার মানে পাবো আমরা 2p প্লাস 2q, 2p প্লাস 2q, আর এই দুইটা ওইদিকে গেলে -2 হবে। ওকে, দেখ 2 প্রত্যেকটা টার্মেই গুণ আছে, তার মানে a সমান আমরা কি বলতে পারি p প্লাস কিউ -1। ওকে, এর ভ্যালুটা আমরা পেলাম p প্লাস কিউ -1। এখন দেখ আমাকে কি বের করতে বলেছে, দেখাতে বলেছে পি প্লাস কিউ তম পদ শূন্য, মানে টি অফ পি প্লাস কিউ বের করতে বলেছে। টি অফ পি প্লাস কিউ মানে কত এ প্লাস এইটা -1 মানে পি প্লাস কিউ -1 ইন্টু ডি। ওকে, আচ্ছা দেখ এ প্লাস পি প্লাস কিউ -1 অলরেডি বেরিয়ে আছে এ, পি প্লাস কিউ -1 সমান এ অলরেডি আমি বের করে রেখেছি, তার মানে প্লাস এ, ডি এর মান কত বেরিয়ে আছে -1, এ ইন্টু -1, তাহলে ইকুয়াল টু দেখ এ এটা মাইনাস এ মাইনাস এ সমান কত পাবি 0। ওকে, আরেকটু ইজিলিও বেরাতে পারতো,
আরেকটু ইজিলিও বেরাতে পারতো, মানে প্রথমে এই ডি সমান -1 বের করার পরে এইখানে থেকে কেউ যদি পুট করে দেয় সেখান থেকেও দেখ এ সমান এই ভ্যালুটা চলে আসবে, আর যোগ করার দরকার পড়বে না, একই প্রায় কম বেশি একই রকম ক্যালকুলেশন। ভালো অঙ্ক এইগুলি। নেক্সট এই অঙ্কটা, এগুলো সবই ইম্পর্টেন্ট অঙ্ক, কোনটাকে বাদ দেবো। আচ্ছা দেখ এইখানে বলছে আর তম পদকে আমরা টি আর এরকম ফর্মে লিখি, যদি এম ইন্টু টি এম সমান এন ইন্টু টি এন হয় তবে দেখাও যে টি অফ এম প্লাস এন সমান 0। দেখ এই কথাটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে? এম ইন্টু টি এম ইজ ইকুয়াল টু এন ইন্টু টি এন। তাহলে এম ইন্টু টি এম মানে কি? টি এম আমরা প্রথম পদকে যদি এ ধরি আর সাধারণত ডি এটা যদি আমরা ধরে নিই, ধরলে আমরা কি পাবো? এ প্লাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দেয়াই ভালো, এম মাইনাস 1 ইন্টু ডি, ওকে, ইজ ইকুয়াল টু এন ইন্টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই হচ্ছে আমরা পাবো, ঠিক আছে। এই এম তম পদকে লেখার সিস্টেম হচ্ছে এইটা, এন তম পদকে লেখার সিস্টেম এইটা, ঠিক আছে। এই যে এই বিষয়গুলিকে যত তাড়াতাড়ি রপ্ত করতে পারবি দেখবি তোদের ক্যালকুলেশন তত ফাস্ট ফাস্ট হচ্ছে, চিন্তা করতে সুবিধা হচ্ছে যে এম তম পদকে কি করে লেখা হবে, 41 তম পদকে কি করে লেখা হবে, কি 41টা পদের যোগফল কি করে হবে, এই ব্যাপারগুলো যত তাড়াতাড়ি তোদের মানে মাথা খেলবে বা খুলবে ততই ভালো আর কি। দেখ এইখান থেকে আমি বলছি এম এ প্লাস এইটা কে এমডি দিয়ে গুণ করছি, এমটা ধর ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি, তাহলে এখানে এমডি দিয়ে এইটাকে গুণ করছি, মানে এম স্কোয়ার ডি মাইনাস এমডি ইজ ইকুয়াল টু এইখানটায় গুণ করলে কি হবে? এন এ প্লাস একই রকম ভাবে এই এনটা এখানে গিয়ে এনডি, তারপরে এটার সাথে গুণ এন স্কোয়ার ডি মাইনাস এনডি। সবগুলোকে একদিকে নিয়ে চলে আয়, সবগুলোকে একদিকে নিয়ে চলে আয়। দেখ এম এ আর এই এন এ এই দুটোকে এক কাছে কর, তাহলে কি হবে আমার? এম কমন হয়ে এ কমন হয়ে যাবে, কমন হয়ে গিয়ে লেখা থাকবে ব্র্যাকেটের মধ্যে এম মাইনাস এন ইন্টু এ প্লাস এইখানে দেখ এই দুটো টার্ম কেনে, এইটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ডি। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে আবার কেমন লিখতে পারি? এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, ওকে, ইন্টু ডি। আর কি এইখানে মাইনাস এমডি মাইনাস এনডি, মাইনাস এনডিটা ওইদিকে গেলে প্লাস হবে, মাইনাস কমন নে, তাহলেই দেখ এম মাইনাস এন ইন্টু ডি বলতে পারবি ইকুয়াল টু 0। প্রত্যেকটা টার্মকে এম মাইনাস এন দিয়ে ভাগ করে দে, ভাগ করলে কি পাবি? এ প্লাস এইখানে পাবি দেখ এম মাইনাস এন ইন্টু ডি, ওই সরি এইটা তো ভাগ হয়ে গেছে, তার মানে এম প্লাস এন পড়ে থাকবে, এম প্লাস এন ইন্টু ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0। এ প্লাস এইটাকে ওকে, এই দুটো থেকে দেখ ডি কমন যাবে, ডি কমন গেলে আমরা কেমন লিখতে পারি? এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম পদ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তার মানে এইটাই মনে হচ্ছে টি অফ এম প্লাস এন বলতে পারি না আমরা, এইটাই তো টি অফ এম প্লাস এন। টি অফ এম প্লাস এন লেখার নিয়ম কি? প্রথম পদ যুক্ত এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তার মানে এইটা ইজ ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রমাণ করতে দেয়া ছিল, ওকে, অর লিখে দে, ব্যাস কাজ মিটে গেল। কারো যদি বোঝার সমস্যা থাকে অবশ্যই বলবি। বলছে এই সমান্তর প্রগতির কোন পদ 111? কত নম্বর পদ? কোন পদ মানে কত নম্বর পদ বা কততম পদ? প্রথম পদ কত? 7, তারপর একটা 11, কত যোগ আছে? 7 আর 4 11, 11 আর 4 15, 15 আর 4 19, ঠিক আছে। তাহলে দেখ ফুল পেজে লিখে করে দিচ্ছি, তাহলে এইভাবে লিখবি, ধর পরীক্ষাতেই আমি লিখছি সমান্তর শ্রেণীটির
বা প্রগতিটির প্রথম পদ সমান 7, সাধারণ অন্তর সমান কেউ 11 - 7 লিখতে পারে, কেউ 15 - 11 লিখতে পারে, কেউ 19 - 15, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। 11 - 7 সমান হলো 4। ঠিক আছে, এইবার লিখবি যে ধরি n-তম পদ, n-তম পদ 111। তাহলে কি n-তম পদ মানে কি, সেটাকে কিভাবে লেখার নিয়ম, tn সমান 111। তাহলে tnটাকে যদি ভালো করে লিখিস, প্রথম পদ তো 7, a প্লাস n-1 ইন্টু d কত বেরিয়েছে 4 সমান হচ্ছে 111। তাহলে এই 7টাকে ওইদিকে পাঠিয়ে দে। তাহলে n-1 ইন্টু 4, 7 ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 11 থেকে 7 বিয়োগ কর 4 হয়, তার মানে 104 পাবি। 4 দিয়ে ভাগ করে দে, n-1, 104কে 4 দিয়ে ভাগ করলে হয় 26, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, আরো 4 আছে মানে আরো 1 বেড়ে গিয়ে 26। তাহলে n সমান কত পাবি, 26 আর 1-এ 27। কিরে, কারো বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, অতএব প্রগতিটির সাতাশতম পদ, 27তম পদ হবে 111। ঠিক আছে, এইবার দেখ, আমার মনে হয় তোরা একটু একটু যেন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ পারা যেতে পারে, অসুবিধা কিছু নেই। আশা করি প্রত্যেকের মাথায় একটু একটু ঢুকতে আরম্ভ করেছে। নেক্সট ধর, এই সমান্তর প্রগতির কোন পদ 600 হতে পারে কি, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আমি ধরে নেবো যে n-তম পদ 600, প্রথমে ধরে নেবো, হবে কিনা পরে টেস্ট করছি। আগে যে ধরি n-তম পদ, n-তম পদ হচ্ছে 600, তাহলে tn সমান কি, tn সমান দেখ এইখানে, আচ্ছা আগে এইগুলো লিখি, যে সমান্তর প্রগতিটির প্রথম পদ সমান 2, সাধারণ অন্তর সমান 9 - 2 মানে হচ্ছে 7, কেউ 16 - 9ও করতে পারে 7। তাহলে tn ইজ ইকুয়াল টু কি হবে, প্রথম পদ যুক্ত n-1 ইন্টু d মনে কত 7, এইটা সমানই বলে দিয়েছে 600। ওকে, তাহলে n-1 ইন্টু 7 সমান কত হবে, 600কে 2, এই 2 গিয়ে বিয়োগ হয়ে যাবে, তার মানে হবে 598। তাহলে n-1 সমান কি হবে, 598/7। এখন চিন্তা করতে হবে 7 দিয়ে এটাকে ভাগ করা যাবে কিনা। দেখ, বড় জোর 7-8কে 56 খাবে, তার মানে এইটা কি উত্তর হবে যে যেহেতু এইটা পূর্ণ সংখ্যা নয়, উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলেছে যে এটা এই পূর্ণ সংখ্যা বলছে, এটা যেহেতু স্বাভাবিক সংখ্যা নয়, অতএব সমান্তর শ্রেণীটির কোনো পদ 600 হতে পারে না। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। শূন্যস্থানগুলি পূরণ করো, এটা তোদের জন্য ছেড়ে দিচ্ছি, তোরা একটু ট্রাই করবি। এইগুলো সমান্তর প্রগতিতে আছে, এর মান নির্ণয় করো, এই ধরনের একটা অঙ্ক করেছি। আচ্ছা, n-তম পদ এইটা প্রগতিটা নির্ণয় করতে বলেছে, এটা সিম্পল ব্যাপার। সেটা এসে বেরিয়ে গেছে স্কিপ করে।
এন তম পদ মানে হচ্ছে tn ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3n মাইনাস 1। তাহলে প্রগতিটা নির্ণয় করো, প্রগতিটা কেমন হবে? 1 নম্বর পদ মানে t1। তাহলে দেখ কি বলেছিল যে সমান্তর শ্রেণীটার n তম পদ 3n মাইনাস 1। তাহলে আমি tn সমান লিখছি 3n মাইনাস 1 n তম পদকে। তার মানে প্রগতিটা কেমন? প্রথম পদ মানে t1 কমা তারপরের পদ কি হবে t2, তারপরের পদ কি হবে t3 ডট ডট ডট। ওকে, তাহলে t1 মানে n এর জায়গায় যদি 1 লিখি এখানে 1 লিখবো। তার মানে 3 একে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 t2। তার মানে কি হবে 3 দুগুণে 6 মাইনাস 1 মানে 5 t3 t3 মানে 3 3 9 মাইনাস 1 মানে 8। তাহলে এইগুলো লিখে দিলেই হবে। তাহলে অতএব সমান্তর শ্রেণীটি হবে এরকম ডট ডট চলতেই থাকবে। সমান্তর শ্রেণীটি হবে 2,5,8, ডট ডট ডট। আর লেখা দরকার নেই। 3টে 4টে বড় জোর কেউ 4টে পদ লিখতে পারে, অসুবিধা কিছু নেই এইভাবে। আচ্ছা, এইটা দেখ অঙ্কটা কি বলছে। নিম্নলিখিত শ্রেণীগুলির প্রত্যেকটির মধ্যপদ বা পদ দুটি এবং যোগফল নির্ণয় করো। এখন মধ্যপদ কার থাকে? যদি মোট পদগুলো যেগুলো হয় নাম্বার অফ টার্ম যেটা এনটা, এন যদি বিজোড় হয় তার মাঝখানে একটা পদ থাকে সেটাকে বলবো মধ্যপদ। কিন্তু এনটা যদি জোড় হয়ে যায়, সাপোজ এন সমান 12, 12টা মোট পদ আছে, তাহলে কি মাঝখানে তো একটা পদ থাকবে না, মাঝখানে দুটো পদ থাকবে, 6 নম্বর পদটা 7 নম্বর পদটা, এরা দুজন থাকবে। ওকে, এইটি এইখানে বলেছে। তখন মধ্য পদ দুটো বার করতে বলেছে, যোগফলটা নির্ণয় করতে বলেছে। তাই আমরা যদি প্রথম অঙ্কটা নিই, প্রথম অঙ্কটা কেমন দেওয়া আছে সিরিজটা 2 প্লাস 5 প্লাস 8 প্লাস ডট 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 দিয়ে 152। তাহলে দেখ প্রথম পদ কত? প্রথম পদ কত? 2। সাধারণ অন্তর কত? পাঁচ মাইনাস 2, 5 মাইনাস 2 মানে হচ্ছে 3। এখন দেখ সাধারণ অন্তর পেয়ে গেছি, প্রথম পদ পেয়ে গেছি। আমরা ধরে নিচ্ছি যে শ্রেণীটিতে এনটি পদ আছে, ধরছি এটা, ধরি শ্রেণীটিতে এনটি পদ আছে, তাহলে দেখ আমরা এন তম পদকে টিএন সমান কিভাবে লিখতে পারি? 2 প্রথম পদ যুক্ত এন মাইনাস 1 ইন্টু ডি সাধারণ অন্তর মানে 3 ইন্টু 3। আবার এন তম পদ কত দেয়া আছে? 152। তাহলে এন মাইনাস 1 ইন্টু 3 সমান কত পাবি? 150। 2 ওইদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখ এন মাইনাস 1 সমান কত পাবি? 3 দিয়ে 150কে ভাগ করলে পাবি 50। এন সমান পাবি 51। তাহলে পদের সংখ্যা এন আমি পেলাম 51। মানে এই শ্রেণীটাতে 51টা পদ আছে। ঠিক আছে, 51টা পদ থাকলে এটা তো 51 বিজোড় সংখ্যা, তার মানে মাঝখানে একটাই পদ আছে, মাঝখানে নিশ্চয়ই দুটো পদ নেই, একটা পদ আছে। সেইটা পদটা কত নম্বর কেউ বলতে পারবি? ক নাম্বার পদটা মাঝখানের পদ হবে? কিরে কে বল, একটু সাহস করে বল না।
দেখ মধ্য বল বল সেটা হবে আরেকবার বল 26 হবে কি করে নিয়মটা বল আমাকে। স্যার 26 26 ঠিক বলেছিস কিন্তু আমাকে নিয়মটা আমি জানতে চাইছি। তো বি সমান a প্লাস সি বাই 2। সেটা কোথায় রে? উফ খ্যাপা ছেলে, সেটা তো তোর মধ্যক সমান্তরীয় মধ্যক বের করার 51টা পদ আছে। ধর তোদের ক্লাসের 11টা ছেলেকে তুই দাঁড় করিয়ে দিয়েছিস লাইনে, পর 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 করে 11টা ছেলে, মাঝখানে যে আছে সে ক নম্বরে আছে সেইটা বার করতে হবে, এইরকম ব্যাপারটা। ওকে, তার সঙ্গে ওইটার সাথে তো এটা সম্পর্ক নেই। মধ্যপদ মানে মাঝখানে ক নম্বরটা হচ্ছে মধ্যপদ। দেখ নিয়ম হচ্ছে কত, n+1/2। তোর স্ট্যাটিস্টিক্স এ ক্লাস 10-এ পড়ে থাকবি, এইরকম করে মধ্যপদ বের করা হতো। ঠিক আছে, তো এইখানে কি হবে 51 প্লাস বিজয় হলো তো। হ্যাঁ মধ্যপদ সমান এখানে দেখ 26, তার মানে t26, তাহলে 26তম পদটাই হচ্ছে মাঝের পদ। 51টা পদ আছে, 1 নম্বর পদ আছে, 2 নম্বর পদ আছে, এমনি করে 51টা পদ আছে। তার মানে মাঝখানে কত নম্বর পদটা মাঝের পদ, 26 নম্বর পদটা হচ্ছে মাঝের পদ। এইটি বলতে চাইছে অঙ্কটাতে। ওকে, এইটি বলতে চাইছি। তাহলে মধ্যপদ সমান t26 মানে কত, তাহলে প্রথম পদ হচ্ছে কত, প্রথম পদ দেখ 2 দেয়া আছে, 2 প্লাস n-1 মানে 26-1 ইন্টু ডি মানে কত 3, সাধারণত 3 দেয়া আছে। দেখ তাহলে 2 প্লাস 25 ইন্টু 3 মানে হচ্ছে 75, তার মানে 77। ঠিক আছে, 26 নম্বর পদটার মান হবে 77 আর মধ্যপদটা হবে 26 নম্বর পদ। এইবার যোগফল নির্ণয় করতে বলেছে, টু মাচ সিম্পল। তার মানে এসএন সমান কি হবে, যোগফল মানে হচ্ছে এসএন সমান হচ্ছে n/2। এন কত, টোটাল 51টা পদ, এটাই হচ্ছে এন। তার মানে 51/2 ইন্টু আমার এখানে যেহেতু প্রথম পদ আর শেষ পদ জানা আছে, এটা দিয়েই যোগফলটা নির্ণয় করার সুবিধা। কেউ a+n-1 ইন্টু ডি, নো প্রবলেম, কিন্তু এটাতে আমার ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যাবে, 152। তাহলে 51 ইন্টু এটা হবে 154/2, কাটাকাটি কর, তাহলে 7×2 = 14, 7×2 = 14, 77 দিয়ে 51কে গুণ হবে। এই হচ্ছে ব্যাপার। কত হবে আমি ঠিক বলতে পারছি না, আচ্ছা গুণটা করেই নিচ্ছি। দেখ কি করে করবো, মুখে মুখে যদি করতে হয়, 7 দিয়ে 51কে গুণ কর, 7 একে 7, 5 7 35, এক ঘর সরিয়ে লিখে নে 357 দিয়ে যোগ কর, 7 12 2 হাতে 1, এখানে 8 আর 1 9 3, মানে 3927। এইটি হচ্ছে বেড়াবে। ঠিক আছে, এইগুলো তোরা একটু ট্রাই করবি। এইটা 2.4, কিন্তু 2 × 4 নয়, অনেকে কিন্তু এটা ভুল করে ফেলে, 2.4 বা 2.8, এটা 10.4। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। দুটো পদ থাকলে ধর এইখানে দুটো পদের ব্যাপারটা ফান্ডাটা কি, এখানে n সমান যদি 50 বেরাতো, তাহলে 50-এর মাঝখানে কেউ থাকবে না। সাপোজ ধর তোরা লাইনে দাঁড়িয়েছিস, ঠিক আছে, 1 থেকে 10 রোল নাম্বার পর্যন্ত দাঁড়িয়েছিস, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে ঠিক মাঝখানে কে কে আছিস, মাঝখানে দুজন আছে, 5 আর 6 মাঝখানে আছে, কোনো একজন মাঝখানে নেই। ঠিক আছে, এদের এইদিকে 4 জন, এইদিকে 4 জন আছে, 5 আর 6 ঠিক মাঝখানে আছে। আর নইলে আরো মাঝখানে গেলে কি হবে, কেউ থাকবেই না সেকেন্ডটাই, এইদিকে 5 জন, ওইদিকে 5 জন মাঝখানে, আধা ইধার যাও আধা উধার যাও, বাকি মেরা সাথ হও, কেউ নেই আমার সঙ্গে, সেরকম ব্যাপার দাঁড়াবে। ঠিক আছে, যখন জোড় সংখ্যায় থাকবে তখন মাঝখানে দুজন থাকবে। তখন নিয়মটা কি, ধর এইখানে 10টা পদ আছে, তাহলে 10কে 2 দিয়ে ভাগ কর, মানে n/2, 5, একটা 5তম পদটা আর তার পরের পদটা 6তম পদটা। যদি 50 থাকতো, তার মানে কি হবে, 50কে 2 দিয়ে ভাগ করলে কত ভাই, 25, 25তম পদ আর 26তম পদ মাঝখানে আছে। ওকে, যদি ধর 30টা n সমান 30 বেরায়, তার মানে 15তম পদ আর 16তম পদ মাঝখানে আছে। এইটি হচ্ছে ফান্ডা। আরেকটা করাই, হাতেরটা দেখ, বলছে একটা সমান্তর শ্রেণীর 12তম পদ -13 এবং প্রথম যে
4টি পদের যোগফল 24 হলে 10টি পদের যোগফল নির্ণয় করো। 12তম পদ, তাহলে আমাকে প্রথমে কনসিডার করতে হবে যে ধরি সমান্তর শ্রেণীটির প্রথম পদ সমান a ও সাধারণ অন্তর সমান d। তাহলে 12তম পদ মানে t12 ইজ ইকুয়াল টু a প্লাস, ডিটা ভালো করে লিখি, a প্লাস 12 মাইনাস 1 মানে হচ্ছে 11 ইন্টু d। এইটা 12তম পদ, এর ভ্যালু কত দেওয়া আছে? -13। এইটা আমি একটা সমীকরণ পেয়ে গেলাম a আর d দিয়ে। আবার বলছে প্রথম 10টি পদের যোগফল, আচ্ছা প্রথম 4টি পদের যোগফল 24, তাহলে প্রথম 4টি পদের যোগফল কি হবে? S4 is equal to n/2 ওকে into 2a প্লাস n-1 মানে 3 into d। এইটা সমান প্রথম 4টে পদের যোগফল কত বলে দিয়েছে? 24 ইকুয়াল টু 24, বা এখানে যদি কাটাকাটি করিস 2, আচ্ছা 2 দিয়ে ওই পক্ষে ভাগ করে দে, তাহলে এইদিকে পড়ে থাকবে তো 2a প্লাস 3d সমান 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12। এইটা হলো 2 নম্বর। তাহলে 1 আর 2 এর সমাধান করলেই a আর d এর মান আমার বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে কি করে বের করব? সাপোজ ধর আমি করছি 1 into 2 minus 2, তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে 2a প্লাস 11d, এই সরি 22d হবে, 22d সমান হচ্ছে -26। আর তার থেকে যদি আমরা 2a প্লাস 3d ইজ ইকুয়াল টু 12 লিখি, এখন যদি বিয়োগ করি 2a থেকে 2a বিয়োগ কর, এইখানে কি হবে? 22 থেকে 3 বিয়োগ করলে হবে 19d। এইখানে দুটোই মাইনাস, তার মানে এদের মধ্যে যোগ হবে, 6 আর 2 8, 3 38। তাহলে d সমান আমি পেলাম 38কে 19 দিয়ে ভাগ করলে হয় 2 -2। তাহলে এর মানটা এটা যে কোনো জায়গায় বসিয়ে দে, বেরিয়ে যাবে। তাহলে ধর ফর্ম 1 থেকে আমি লিখছি, ফর্ম 1, তাহলে কি হবে? a, আচ্ছা 11 দুগুণে 22 মাইনাস 22 সমান হচ্ছে -13। তাহলে a সমান কি হবে? 22টা ওইদিকে প্লাস হয়ে যাবে, মানে 9 পাবো। 22 মাইনাস 13 মানে হচ্ছে 9 পাবো। a এর মান পেলাম আমরা 9। বেশ, a আর d পেয়ে গেছি। এবার বলছে প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে তোকে বের করতে বলেছে S10 is equal to n/2 ওকে, ব্র্যাকেটের মধ্যে 2a, তার মানে 2 into 9 প্লাস n-1 মানে 10 মাইনাস 1 মানে 9 ইন্টু d মানে কত? -2 ওকে, -2। এইটি হচ্ছে S10। তাহলে এখানে গুণ করলে কি পাবি? আচ্ছা 5 পাবো, আর এখানে 9 দুগুণে 18, এইখানেও 9 দুগুণে 18 কিন্তু মাইনাস, তার মানে ইন্টু 0 সমান 5 ইন্টু 0 মানে 0। এবার তোদের কারো মাথায় প্রশ্ন আসতে পারে, বাবারে যোগ করলাম, এইখানে প্রথমে 4টে পদের যোগফলই ছিল 24, আর 10টা যোগ করতে আবার 0 হয়ে গেল, তাই হয় নাকি? হয়। কেন বল দেখি? প্রথম পদটা কত বেরিয়েছিল? 9 তো, সাধারণ অন্তরটা কত দেখ? -2। তার মানে শ্রেণীটা কেমন হয়েছে? প্রথমে 9, তারপরে হয়েছে 7, তারপরে হয়ে গেছে 5, তারপরে হয়েছে 3, তারপরে 1, তারপরে কত হবে? -1, এবার -3। বুঝতে পারছিস? কমে 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 গেছে। এবার যখন যোগ করছিস এতটা পর্যন্ত যোগফল বেড়ে গেছে, 5 নম্বর পদ পর্যন্ত। এবার 6 নম্বর যোগ করার পর থেকে দেখ, এবার যোগফলটা আস্তে আস্তে কমতে শুরু করেছে।
ঠিক আছে, 10 নম্বরে গিয়ে 0 হবে, 10-এর পরে 11 নম্বরে করলে ওটা নেগেটিভে চলে আসবে। কি বলছি বিষয়টা বোঝা গেছে? এই জন্য ওখানে 0 এসেছে, কখনো নেগেটিভে আসতে পারত। আচ্ছা, আজকে এইখানেই আমি শেষ করব। এখন তোদেরকে আরো একটু আগাতে বলবো, একটু আগাতে বলবো মানে এটা 7-এর অঙ্কটা তোরা 8, 9, অন্তত 10 পর্যন্ত, 10 নয়, এইখানে মনে হচ্ছে 11, 12, হ্যাঁ 12টা আছে ইয়ে পর্যন্ত। ওকে, তো অতি সংক্ষিপ্ত 12 এই জায়গাটা দেখে রাখিস। আচ্ছা, একটা মানে বলার আমি বলছিলাম আগে যে আমি এই নেক্সট পরের দুটো ডেট পড়াবো না। পরের আজকে ধর হয়ে গেল কি বার, আজকে হয়ে গেল শুক্রবার, মানে আমি আবার এরপরের দিন তোদের মঙ্গলবারে পড়া, মঙ্গলবারেও হবে না, শুক্রবারেও হবে না, এই দুটো ডেট হবে না। মঙ্গলবার শুক্র পরের নেক্সট যে মঙ্গলবার আর শুক্রবার হবে না, তারপরে আবার যে মঙ্গলবারটা আসবে সেইবারে পড়াবো। যদি আমি হোয়াটসঅ্যাপে লিখে দেবো বা পোস্ট করবো সবই ঠিক আছে, এইটি হচ্ছে বিষয়। তাহলে তোরা কিন্তু এই মাঝখানটাকে একটু কাজে লাগাস, কাজে লাগাস মানে এই কটা অঙ্ক এইখান থেকে করে নিস, আর সেটের জায়গাটা একবার রিভাইজ দিয়ে দিস। সেট মানে সেট টু ফাংশন পর্যন্ত ওই জায়গাটা একবার রিভাইজ দিস, কেননা আমি ফিরে আসার পরে ওই জায়গাটার উপরে একটা পরীক্ষা নেবো বলে ভাবছি। ঠিক আছে, ওই জায়গাটার উপরে একটা পরীক্ষা নেবো, এইটি হচ্ছে আমার ভাবা আছে। তো তোরা একটু তৈরি হোস, তৈরি হয়ে রেডি করিস, আর কি আর বলবো। এই থাক আজকে। স্যার অনলাইনে পরীক্ষা নেবেন? না, অনলাইনে কি আর নিতে পারি, সেইভাবে অত ব্যবস্থা করতে কি করে করব। দেখ, আমি একটা কোশ্চেন পাঠিয়ে দেবো, ঠিক আছে, কোশ্চেনটা এইবার তোদেরকে তার অ্যান্সার করে আমি ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি, আমি ব্যবস্থা ইয়ে করে নেবো, দেখে নেবো। স্যার কোন চ্যাপ্টারের পরীক্ষা নেবেন? ওই তোর সেট থেকে ফাংশন পর্যন্ত যতটা হয়েছে, মানে টোটালটা, অপেক্ষক পর্যন্ত টোটালটা, সেট অপেক্ষকের যে জায়গাটা আছে না, ওই গোটা জায়গাটা দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি আরো ত্রিকোণমিতি নয় তো? হ্যাঁ বল, বল না। বলছি ত্রিকোণমিতি নয় তো? না, ত্রিকোণমিতি নয়, শুধু ওই জায়গাটাই দেখে রাখ। এখন ত্রিকোণমিতির পরে পরীক্ষা নেবো। আমি এই যে সেট তত্ত্ব সম্বন্ধ চিত্রণের যে প্রথমের যে জায়গাটা, মানে ইউনিট 1 টোটালটা, গ্রাফ ফ্যাপ যতটুকু করেছি ওইটুকুর মধ্যেই, হ্যাঁ, তার বাইরে কিছু নয়, ওই জায়গাটা তোরা দেখে রাখিস, মানে ওই জায়গাটার উপরে একটা পরীক্ষা নেবো, একটু খুঁটিয়ে দেখে রাখ। হ্যাঁ, একটু একটু করে যদি তৈরিও হয়ে যাস তাহলে ভালো হয়। ত্রিকোণমিতির পরীক্ষা নেবো না, এইটা দেখ আমার আমি ধর ফিরে এলাম, তোদেরকে তো এই 12 পর্যন্ত দেখতে বলেছি, তার মধ্যে যা প্রবলেম আমি দেখিয়ে দেবো। তা করতে করতে আস্তে আস্তে টুকটুক করে চলতে চলতে এপিটা শেষ হয়ে গেল। যেই দিন এপিটা শেষ হবে, মাথায় রাখবি, যেই দিন এপিটা শেষ হবে আমি তারপরেই পরীক্ষাটা নেবো। এপিটা যতদিন চলবে ততদিন পর্যন্ত তোরা টাইমটা পাবি, এইটুকু বলতে পারি। তার মধ্যে সেটেল, তবে এই সময়টা যেহেতু আমি বললাম ওই 2 দিন গ্যাপ হবে, এই সপ্তাহটা একটু কাজে লাগাতে পারিস, তাহলে সুবিধা হয়, তোদেরও সুবিধা হয়। মানে এপিও দেখবি, তার সাথে সাথে তো আর ওই জায়গাটা দেখা সম্ভব হবে না, সেই জন্য বলছি এই সময়টা একটু সেটের দিকটা দেখিস, আর এই কটা অঙ্ক যদি পারিস একটু করে নিবি, এইটাই বলা, আর কিছু না। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি।